করে দিই। কিন্তু নিহা বিষয়টা জানলে কি হবে ভেবে দেখেছো? সে তো মাকিকে নিজের থেকেও বেশি ভালোবাসে। আমরা দুজন মিলে তাকে বুঝিয়ে বলবো, আর খুব তাড়াতাড়ি তাকেও বিয়ে দিয়ে দিব। তাহলে আস্তে আস্তে সে মাকিকে ভুলে যাবে। এদিকে আমি রুমে এসে অহনা দেওয়া কাগজটাকে ঢিল মেরে টেবিলের ওপর ফেলে রাখলাম। বিকেলের দিকে নেহা আপু এসে সব শুনে অনেক রেগে গেলেন। চাচি মিলে অনেক বুঝে তাকে শান্ত করতে পারছিলেন না। রেগে ঘরের জিনিসপত্র ভাঙচুর করতে লাগলেন। আমি এক কোণে ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়েছিলাম। এরপর নেহা আপু আমার দিকে আসতে লাগলেন। সেটা দেখেই আমি আরও ভয় পেয়ে কাঁপতে লাগলাম। ওনার চোখ মুখ সব রাগে আগুনের মতো টকটকে লাল হয়ে আছে। আমার কাছে এসে আমার হাত ধরে চাচাজির সামনে গিয়ে বলতে লাগলেন, তোমরা মাকির মত ছাড়া কিভাবে তাকে বিয়ে দিতে পারো? মাকি নিজেও বিয়েতে মত দিয়েছে। এই কথা শুনে আমি মনে মনে বললাম, দিছেন। চাচা আগুনে ঘি ঢেলে আর নেহা আপু আমার দিকে অগ্নিতে তাকিয়ে জোরে একটা চিৎকার দিলেন, যার ফলে সবাই ভয় পেয়ে গেল। তারপর নেহা আপু আমার গলায় চেপে ধরে টানতে টানতে আমার রুমে নিয়ে যেতে লাগলেন। আমি ব্যথায় করে শব্দ করতে লাগলাম। চাচি আটকাতে গেলে টেবিলে থেকে একটা ছুরি নিয়ে আমার গলায় ধরে বলতে লাগলেন, তোমরা আর এক পা এগোলে মাকি আমার হাতেই খুন হবে। এমনিতেও সে যে কাজ করেছে তাতে তাকে খুন করতে আমার হাত কাঁপবে না একবারও। এই দেখে চাচি ভয়ে আর কাছে যাওয়ার সাহস করলেন না, কারণ নেহা আপু এখন পুরাই সাইকোর মতো আচরণ করছে। কখন কি করে ফেলবে তিনি নিজেও জানেন না। আমাকে টানতে টানতে আমার রুমে নিয়ে এসে আমাকে দেয়ালের সাথে লাগিয়ে আমার গলায় আরো জোরে চাপ দিলেন আর বলতে লাগলেন। তারপর নেহা আপুর চোখ গেল টেবিলে থাকা কাগজের দিকে, যেটা অহনা আমাকে দিয়েছিল। সেটা উঠিয়ে তিনি পড়তে লাগলেন। মাই ডিয়ার ফিউচার হাবি, রেডি থেকো, খুব শীঘ্রই তুমি আমার হতে যাচ্ছ। তারপর আমরা দুজনে মিলে একটা ফুটবল টিম, একটা ক্রিকেট টিম গঠন করব। তোমার সেই পাওয়ার আছে তো? রেডি হয়ে যাও ডিয়ার, ইতি তোমার ফিউচার বউ। চিঠিটা পড়ে নেহা আপুর মুখ ট্রাফিক লাইটের মতো বদলাতে লাগলো। রাগে ওনার চোখ দিয়ে রক্ত বের হতে লাগলো। তা দেখে ভয়ে আমার পুরো জ্ঞান হারানোর মতো অবস্থা। নেহা আপু বলতে লাগলেন, তোর খুব শখ না ফুটবল টিম ক্রিকেট টিমের আব্বা হওয়ার, কিন্তু সেটা তো তুই হতে পারবি না, কারণ আজকেই তুই আমার হাতে খুন হবি। গলা চেপে ধরার কারণে আমার ছাড়া কিছুই বলতে পারছিলাম না। আপু আমাকে বিছানায় ছুঁড়ে ফেললেন। তারপরে যা করলেন তাতে আমি ভয়ে বাঁচাও বাঁচাও বলে চিল্লাতে লাগলাম। তারপর নেহা আপু আমাকে বিছানায় ছুঁড়ে ফেলে আমার শার্টটা টান দিয়ে ছিঁড়ে ফেললেন। আমি ভাবলাম আজ হয়তো আমার ইজ্জত গেছে, কিন্তু নেহা আপু ছুরিটা দিয়ে আমার বুকে কেটে নিজের নাম লিখতে লাগলেন। আমি ব্যথায় চিৎকার করে ছটফট করতে লাগলাম। তা দেখে নেহা আপু তার ওড়না দিয়ে আমার দুহাত বেঁধে দিয়ে আমার মুখে একটা কাপড় গুঁজে দিলেন, তাই চিৎকারও করতে পারছিলাম না। নেহা আপু আমার বুকে ছুরি দিয়ে ওনার নাম লিখে আমাকে রুমে রেখে ওনার রুম থেকে গিয়ে ফার্স্ট এড বক্স এনে আমার বুকে ব্যান্ডেজ করে দিলেন। তার কিছুক্ষণ পর আমার ঠোঁট কামড়িয়ে বলতে লাগলেন, তোকে খুন করে তো লাভ নেই, বরং তোকে সারা জীবনের জন্য আমি হারিয়ে ফেলবো। তাই তোকে পার্মানেন্ট আমার কাছে রাখার ব্যবস্থা করছি। আর তোর সেই প্রাণপ্রিয় অহনার কি হাল করি তুই দেখতে থাক। বলে নেহা আপু রুম থেকে বেরিয়ে গেলেন। এদিকে আমার তো ব্যথায় অবস্থা খারাপ, তাই শোয়া থেকে উঠতে পারছিলাম না। একটু পর চাচিকে আমার রুমে আসে দেখে একটা কাঁথা টেনে শরীর ঢেকে নিলাম। চাচি এসে বলতে লাগলেন, কিরে, নিহা কি তোকে আবার মেরেছে? আর তুই কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছিস কেন? না চাচি, তেমন কিছু হয়নি, আর এমনি ভালো লাগছিল না তাই শুয়ে আছি। দেখ বাবা, তুই এই বিয়েতে খুশি তো? তোর মতামত ছাড়া আমরা তোকে জোর করে বিয়ে দিতে চাই না। বাবা মা মারা যাওয়ার পর থেকেই তোমরা আমাকে মানুষ করেছো। তোমরাই আমার বাবা মা, তাই তোমাদের যা সিদ্ধান্ত সেটা আমি হাসি মুখে মেনে নেব। আমি জানি তোমরা কখনোই আমার খারাপ চাইবে না। চাচি আমার কপালে একটা চুমু দিয়ে বললেন। আচ্ছা, তুই তাহলে শুয়ে থাক, আমি গিয়ে রান্না বসাই। তারপর চাচি চলে গেলেন। আমি শুধু ভাবতে লাগলাম, নিহাবু কি এখন উল্টাপাল্টা কাজ করার চিন্তা ভাবনা করছেন। বুকের ক্ষতটা সেরে উঠতে 2 দিন টাইম লাগলো, কিন্তু আমি অবাক যে এর মধ্যে একবারও নেহাপু আমার সাথে উল্টাপাল্টা কিছু করেনি। তা আমি বেশ শান্তিতেই ছিলাম। এর পরের দিন দেখলাম আপু বেশ হাসি খুশি মেজাজে বিকেলে বাসায় ফিরলেন। আমার কেমন যেন সন্দেহ হলো, নিশ্চয়ই কোনো অঘটন ঘটিয়ে এসেছেন। রাতে অহনার আব্বু চাচাকে কল দিয়ে বলে দিলেন এই বিয়ে হবে না, কেননা কারা যেন এই বিয়ে করলে অহনাকে কিডন্যাপ করে খুন করে লাশ গুম করে ফেলার হুমকি দিয়েছে। আমি চাচি কারোই আর বোঝার বাকি নেই যে কাজটা কে করেছে। ওইদিকে নেহাপু সোফায় বসে ডোন্ট কেয়ার ভাব নিয়ে চিপস খেতে খেতে টিভি দেখছিলেন। চাচা এসে তাকে বলতে লাগলেন, নিহা,
তুই কিন্তু কাজটা একদমই ঠিক করিসনি। তুই এভাবে ওদের বিয়েটা ভেঙে দিতে পারিস না, যেখানে ওরা দুজনেই রাজি। আমি বিয়ে ভেঙেছি এর কোনো প্রমাণ আছে তোমাদের কাছে? আর হ্যাঁ, ওই লোকগুলো আমাকেও কল দিয়ে বলেছে মাকে অন্য কোথাও বিয়ে দেওয়ার চেষ্টা করলে ওই মেয়ে নিখোঁজ হয়ে যাবে। তাহলে তুই এখন কি চাস? আমি কি চাই সেটা তুমিও ভালো করেই জানো, নতুন করে বলার প্রয়োজন মনে করি না। ওই তোর বাবার সাথে ঠিকভাবে কথা বল। উনি কি আমাকে করা ওয়াদা রেখেছিলেন যে ওনার সাথে ঠিকভাবে কথা বলবো? নিহার আম্মু, তুমি থামো তো, আমি দেখছি বিষয়টা। মাকি, এইদিকে আয়। আমি ধীরে ধীরে হেঁটে চাচার সামনে গিয়ে দাঁড়ালাম। দেখ বাবা, তুই নিশ্চয়ই জানিস নেহা তোকে ভালোবাসে। আমি চাই তোদের দুজনের বিয়েটা দিয়ে দিতে। তুই নেহাকে ভালো করেই চিনিস, ও তোকে অন্য কোথাও বিয়ে করতে দেবে না। তাছাড়া আমরা অনেক আগে থেকেই তোদের বিয়ে ঠিক করে রেখেছিলাম, কিন্তু আমার বন্ধুর কথা ফেলতে পারিনি বলে তোকে অহনার সাথে বিয়ে দিতে চেয়েছিলাম। তাছাড়াও নিহা আমাদের একমাত্র মেয়ে, তাই আমরা চাই আমাদের ঘরের মেয়ে ঘরেই থাকুক। কিন্তু এটা কিভাবে সম্ভব? আমি সবসময় নেহাপুকে নিজের বড় বোনের মতো দেখেছি, বড় বোনের মতো শ্রদ্ধা করেছি। একজন ভাইয়ের তার বোনের প্রতি যেরকম ফিলিংস থাকে, ওনার প্রতিও আমার সেই রকম ফিলিংস আছে। এর চেয়ে বেশি কিছু না। আমার কথা শুনে নেহাপু লাফ দিয়ে এসে আমার গলা ধরে বলতে লাগলেন, আরেকবার যদি বলিস আমি তোর বোনের মতো, তাহলে তোর বাবা হওয়ার সম্পদ আমি কেটে দেব। আর তুই কি ভেবেছিলি আব্বু আম্মু রাজি না হলে আমি তোকে ভুলে গিয়ে অন্য কোথাও বিয়ে করে নেব, কিংবা তোকে অন্য কোথাও বিয়ে করতে দেব? তাহলে তুই সম্পূর্ণ ভুল ভাবছিস। এই নিহা ছোটবেলা থেকে যেটা চেয়েছে সেটা নিজের করে ছেড়েছে, তাই তোকে প্রয়োজন পড়লে জোর করে কাজী অফিসে ধরে নিয়ে গিয়ে বিয়ে করব, তাহলে গুলি করে তোর খুলি উড়িয়ে দেবো। মাইন্ড ইট। আমার তো ভয়ে অবস্থা খারাপ। তখন চাচা ধমক দিয়ে নেহাপুকে বসতে বললেন। নেহাপু আবার বসে বসে ডোন্ট কেয়ার ভাব নিয়ে টিভি দেখতে লাগলেন। তারপর চাচা বলতে লাগলেন, তাহলে সে কথাই রইল, আগামী মাসে ধুমধাম করে তোমাদের বিয়ে হবে। শুনে নেহাপু চিল্লিয়ে উঠে বললেন, আমি আগামী মাস পর্যন্ত ওয়েট করতে পারবো না। পরশুদিনই কাজে ডেকে আমাদের বিয়ে পড়িয়ে দেবো, আর অনুষ্ঠান আগামী মাসে করার সমস্যা নেই। আমি মনে মনে বলতে লাগলাম, কেমন নির্লজ্জ মেয়ে যে নিজের বিয়ে পরশুদিন করতে বলে। তারপর চাচা বলতে লাগলেন, তাহলে ঠিক আছে, পরশুই তোমাদের বিয়ে আর সামনের মাসে অনুষ্ঠান। শুনে তো নেহাপু খুশিতে গিয়ে চাচাকে জড়িয়ে ধরলেন। এদিকে আমার তো মাথা ঘুরতেছে। ছোট থেকে বড় হলাম এই গন্ডির প্যারা আর মার খেতে খেতে। ভাবছিলাম এর বিয়ে হয়ে গেলে আমি স্বাধীন, কিন্তু এখন দেখছি সারা জীবন এর মার খেয়ে যেতে হবে। এর সাথে বিয়ে হলে তো আমার লাইফ নামে শুধু আমারই থাকবে, কিন্তু চলবে তার কথা মতো। এসব ভাবতে ভাবতে আমার মাথা কাজ করা বন্ধ করে দিল। আমি চিল্লিয়ে, এই বিয়ে মানি না, শাহবাগে আন্দোলন করব, আমি মানি না। তারপর অজ্ঞান হয়ে গেলাম। তা দেখে সবাই ছুটে আসলো আমার কাছে এসে নেহাপু বলতে লাগলো, আমার পিচি জামাইটা বিয়ের কথা শুনেই অজ্ঞান হয়ে গেছে, বিয়ের পরে চাপ সামলাবে কিভাবে? এই তোর কি লজ্জা করে না? আমরা তোর আব্বু আম্মু এখানে আছি, আমাদের সামনে তুই এইসব বলছিস? লজ্জা থাকলে বিয়ে করা যায় না, বুঝলাম। লজ্জা থাকলে ওই বোকাচন্দ্রটার মতো অবস্থা হতো আমার। ছি ছি, কি সব বলছিস? কিভাবে যেমন নির্লজ্জ মেয়েকে পেটে ধরলাম। সেইটা তো আমাকে না, আব্বুকে বলো, ওনার দোষ। এই কথা শুনে চাচি লজ্জা পেয়ে তাড়াতাড়ি নিজেদের রুমে চলে গেল। নেহাপু আমাকে রুমে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিলেন। তারপর আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দুগালে দুইটা কিস করে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলেন। এদিকে আমার জ্ঞান ফিরে দেখি কে যেন আমাকে জড়িয়ে ধরে রেখেছে। আমি চিল্লিয়ে ওঠার আগেই নেহাপু আমার ওনার ঠোঁটগুলো দ্বারা চেপে ধরলেন। কিছুক্ষণ পর ছেড়ে দিতেই আমি বলে উঠলাম, আপনি আমার সাথে শুয়ে কি করেছেন? তোমাকে একটু আদর করছিলাম, শোনো। ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ, এসব কি বলছেন? তোমার ঠোঁটগুলো পুরো স্ট্রবেরির মতো, সেজন্য একটু। লুচ্চা মাইয়া, আমার মতো নিরীহ পিচ্ছে একটা পোলার ইজ্জত নিয়ে কারাগারি করতে আপনার লজ্জা লাগে না? আইসি আমার পিচ্ছি, আজকে বিয়ে করলে কালকে বাচ্চার বাপ হয়ে যাবে। আপনি জানতো? তোমার মুখ থেকে না জান শুনতে অনেক ভালো লাগে। আরেকবার বলো না ঘোষণা। আমি আপনাকে এই রুম থেকে যেতে বলেছি। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, কয়েকদিন পর থেকে তো আমরা দুজন একই রুমে থাকবো, তখন দেখি তুমি কই যাও শোনো। আর বিয়ে হওয়ার আগ পর্যন্ত তোমার বাড়ির বাইরে যাওয়া বন্ধ। কে জানে বিয়ের ভয়ে পালিয়ে যাও নাকি। বলে নিহাপু চলে গেলেন। আমি তো মনে মনে চিন্তা করছি, যেভাবে হোক এই বিয়েটা আটকাতে হবে। সারা জীবন এই সাইকোটারে নিয়ে কিভাবে থাকবো আমি। তাই সেদিনই একটা প্ল্যান বানিয়ে ফেললাম।
প্ল্যান মতো পরের দিন একটা ব্যাগে কাপড় চোপড় ভরে ছাদে গিয়ে ভালো মতো নিচে দেখে নিলাম। তারপর সুন্দর করে পাইপ বেয়ে নিচে নেমে গেলাম। নিচে নামতেই কে যেন বলতে লাগলো, পাইপ বেয়ে বোধ হয় ক্লান্ত হয়ে গেছেন, এনেন পানি খান। জি ধন্যবাদ বলে পানি খেতে লাগলাম। কিন্তু হঠাৎ করে মনে হলো পানি দিল কে আমাকে। পাশে তাকিয়ে দেখি আমার মানে নেহা আপু দাঁড়িয়ে আছে। আমি তো ভয়ে ঢকঢক করে কাঁপতে লাগলাম। নেহা আপু এমন জোরে ঠাস ঠাস করে 4টা চড় দিলে যেগুলো খেয়ে আমার মাথা ঝিনঝিন করতে লাগলো। আমার চুলের মুঠো করে ধরে নেহা আপু বলতে লাগলেন, আমি আগেই ভেবেছিলাম তুমি এমন কিছু করতে পারো, সেই জন্যই তো আমি পুরো বাড়ির বাইরে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছি। আয়, তুই আজকে তোর খবর আছে। তোর সাথে গতকাল এত ভালো ব্যবহার করলাম, কিন্তু তুই বুঝিয়ে দিলি যে তুই ভালো ব্যবহারের মানুষই না। তারপর নেহা আপু আমাকে টানতে টানতে রুমে এনে কাটা ছুঁড়ে মারলেন। তারপর নিজের সেই স্পেশাল ব্যাথখানা নিয়ে আসলেন। এনেই আমাকে এলোপাথারি মারা শুরু করলেন। আমি আর সহ্য করতে না পেরে লাফিয়ে গিয়ে আপুর পায়ে ধরে কান্না করে বলতে লাগলাম, আপু আমাকে আমাকে ছেড়ে দেন প্লিজ, আমি আর পালানোর চেষ্টা করব না, প্লিজ আমাকে আর মারবেন না। আমার কান্না দেখে নেহা আপু একটু নরম হলেন। তারপর বলতে লাগলেন, তুই জঘন্য অপরাধ করেছিস। যেহেতু কালকে আমাদের বিয়ে, তাই আজকে তোকে আমি মারছি না, কিন্তু আসল শাস্তি দেওয়ার তো বাকি রয়ে গেছে। আমি আতকে উঠলাম, আবার না জানি কি শাস্তি দিবে। কিন্তু আমাকে অবাক করে দিয়ে নিহাপু আমার ঠোঁটের সাথে নিজের ঠোঁট দুটো মিশিয়ে দিলেন। তারপর একটানা 10 মিনিট আমার ঠোঁটগুলোকে কামড়ে বাইরে থেকে লকারের রুম থেকে বের হয়ে গেলেন। আমি শুধু মনে মনে ভাবতে লাগলাম, আজ আমি দুনিয়াতে এতিম বলে নিহাপুর কথা মতো চলতে হয়, ওনার সব অত্যাচার সহ্য করতে হয়। আমার ইচ্ছার কোনো প্রাধান্য নেই, তাই এমন একটা মেয়েকে বিয়ে করতে হচ্ছে যাকে আমি সবসময় বড় বোন হিসেবে মেনে এসেছি। আমি কি পারবো তাকে স্ত্রী হিসেবে মেনে নিতে? এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। রাতের বেলা নেহা আপু খাবার এনে আমাকে ডেকে ঘুম থেকে তুলে নিজ হাতে খাইয়ে দিলেন। আমি তো অবাক, ওনারা তো কেয়ার দেখে। তারপর নেহা আপু আমার বুকে এসে শুয়ে পড়লেন। আমি সরে যেতে চাইলে চোখ গরম করে আমার দিকে তাকালেন। আমি ভয়ে ভয়ে আর কিছু করার সাহস পেলাম না। তারপর নেহা আপু বলতে লাগলেন, আমি জানি তুই বিয়েতে রাজি না, কেননা তোকে আমি সবসময় শাসনের উপরে রাখি, কিছু হলেই মারি। আবার আমি বয়সও তোর থেকে প্রায় 4 বছরের বড়, কিন্তু কিছু করার নেই। আমি যা চাই সেটা আমি পেয়েই ছাড়ি। আমি 50 বছরের বুড়ি হলেও তোরা আমাকেই বিয়ে করতে হবে। সবসময় তো আমার শাসন দেখেছিস, বিয়ের পর আমার ভালোবাসাটাও দেখবি। তারপর নেহা আপু উঠে চলে যেতে বলতে লাগলেন, কালকে থেকে তো প্রতিদিন আমরা একসাথে থাকবো জান। আজকে রাতটা একটু আমাকে ছাড়া কষ্ট করো, কালকে বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত না। আর আজকে রাতে ভালো করে ঘুমো, কালকে তো সারা রাত জাগতে হবে। তারপর একটা ডেবিল হাসি দিয়ে নিজের রুমে চলে গেলেন। আমি মনে মনে দুঃখ প্রকাশ করতে করতে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে উঠতে চাচি এসে পাঞ্জাবি ধরিয়ে বলে দিলেন গোসল করে রেডি হওয়ার জন্য। আমিও আর কোনো উপায় না পেয়ে মনে মনে বিয়ের জন্য প্রস্তুত হতে লাগলাম। গোসল শেষ করে তৈরি হয়ে নিলাম। তারপর ফয়সাল এবং মেহেদি দুই হারামি এসে কতক্ষণ খোঁচিয়ে গেল আমাকে। বিয়ের সব কিছু তৈরি, কাজে এসে বসে আছেন বিয়ে পড়ানোর জন্য। সানিয়াপু এবং মন্তাহা গেল নিহাপুকে আনতে। ফয়সাল এবং মেহেদি গেল মাকিকে আনতে। নিহাপুকে নিয়ে এসে কাদের সামনে বসানো হলো, কিন্তু ফয়সাল এবং মেহেদি দৌড়ে এলো। মাক্কিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আরে আছে কোথাও হয়তো, অন্যান্য রুম বাথরুম ছাদে চেক করো। সেটা চেক করা লাগবে না, মাকির রুমের বারান্দার গিল কাটা, বারান্দা থেকে এইসব কি যেন মিশানো এই টিক্সটা পাওয়া গেছে। মানে মাক্কিকে কিডন্যাপ করা হয়েছে। এটা শুনে নিহাপু বাস থেকে একটা লাঠি নিয়ে বাড়ির দিকে কাচের টেবিলটা ভেঙে ফেললেন। তারপর কাকা যেন ফোন দিয়ে চিল্লিয়ে চিল্লিয়ে বলতে লাগলেন, গাড়ি বের কর ফাস্ট। জি ম্যাডাম। আর তোমরা সবাইকে বলছি, আমি মাক্কিনকে নিয়ে আসছি। আসার সাথে সাথেই আমাদের বিয়ে হবে, তাই কাজী সাহেব যেন এখানেই থাকে। দরকার হলে ওনাকে পেমেন্ট 10 গুণ বাড়িয়ে দেওয়া হবে। তারপর নিহাপু গাড় সহ কোথায় যেন যেতে লাগলো। এদিকে আমার জ্ঞান ফেরার পর বুঝতে পারলাম আমাকে একটা রুমের মধ্যে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে, এমনকি আমার চোখ মুখ সহ বেঁধে রাখা হয়েছে। তাই কিছু দেখতে পাচ্ছিলাম না, আওয়াজ করতেও পারছিলাম না। কিছুক্ষণ পর কে যেন দরজা খুলে বলতে লাগলো, তাহলে তোমার জ্ঞান ফিরেছে জানেমান? বলেই আমার চোখ খুলে দিল। আমি তো তাকে দেখে পুরো অবাক হয়ে গেলাম, কেননা এটা অহনা। আমি কথা বলার চেষ্টা করতে লাগলাম, কিন্তু মুখে কাপড় বেঁধে রাখায় কিছু বলতে পারলাম না। তা দেখে অহনা বলতে লাগলো, তোমার কিছু বলার দরকার নাই জানেমান,
একটু পরেই তোমার আর আমার বিয়ে হবে। এখন একটু কষ্ট করো, বাসর রাতে সব কষ্ট পুষিয়ে দিব। তুমি শুধুই আমার। ওই নেহা বদটা তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। আমি বিপরীতে কিছুই বলতে পারছিলাম না, কিন্তু নেহাপুর জীবন থেকে সরে যেতে হবে বলে কেমন যেন একটা খারাপ লাগছিল। তাহলে কি আমিও নেহাপুকে ভালোবেসে ফেলেছি? না না, এটা কিভাবে সম্ভব? ওনাকে আমি বড় বোনের মতো দেখি। আমিও না, এসব কী সব ভাবছি। তারপর কাজে আসতেই অহনার গার্ডরা আমাকে বাঁধন খুলে দিয়ে আমাকে নিজের কাজের সামনে বসিয়ে দিল। কাজে আমাকে কবুল বলতে বলল, কিন্তু আমি কিছুই না বলে মুখ ঘুরিয়ে রাখলাম। তা দেখে অহনা তার গার্ডদের কি যেন ইশারা করলো। সাথে সাথে ওর সবগুলো গার্ড আমার দিকে বন্দুক কুচিয়ে ধরলো। আমার ভয়ে পা কাঁপতে লাগলো। তারপর অহনা আমাকে বলতে লাগলো, তুমি যদি আমার না হও তাহলে তুমি কারো নও। তুমি কবুল না বললে তোমাকে মেরে আমি নিজেও আত্মহত্যা করব। এখন ডিসিশন তোমার উপর। ঠিক আছে, আমি রাজি। বাবা কবুল বলো। যে মুহূর্তে আমি কবল বলতে যাব, ঠিক সেই মুহূর্তে প্রচণ্ড গোলের আওয়াজ শোনা গেল। আমি সোজা একটা টেবিলের নিচে গিয়ে ঢুকে গেলাম। কিছুক্ষণ পর গুলি থেমে গেলে টেবিলের নিচ থেকে বের হয়ে দেখি অহনার গার্ডটা সব মরে পড়ে আছে। সামনে তাকিয়ে দেখি নেহাপু তার গার্ডদের নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে নেহাপু টেনে একটা রুমের ভিতরে নিয়ে ঢুকিয়ে দরজার সামনে দুজন গার্ডকে পাহারায় দাঁড় করে দিয়ে গেলেন। এর মধ্যে নেহাপুর গার্ডরা অহনাকে একটা চেয়ারে পেতে দিল। নেহাপু গিয়ে আরেকটা চেয়ারে বসে বলতে লাগলো, তুই কি ভেবেছিলি তুই এত সহজে মাকে কিডন্যাপ করে এনে বিয়ে করে ফেলবি আর আমি কিছুই করতে পারবো না? আমি আরো আগেই ভেবেছিলাম তুই এমন কিছু করার চেষ্টা করবি। তাই আমি তোদের গার্ডদের ভিতরে আমার কয়েকজন গার্ডকে গুপ্তচর হিসেবে পাঠিয়ে দিয়েছিলাম। তারাই তো তোর লোকেশন জানিয়ে দিল আমাকে। শোন, বাকি শুধুই নিহার, না তো কারণই না। আমাকে ছেড়ে দেন প্লিজ। আমি মাক্কির দিকে আর চোখ তুলেও তাকাবো না। এমনি এমনি তো আর ছেড়ে দেব না। তোর জন্য তো ভয়ঙ্কর শাস্তি আছে। যে আঙ্গুলগুলো দিয়ে তুই মাকে স্পর্শ করছিস সেগুলো আমি আর রাখবো না রে। এই বলে নেহাপু একটা একটা করে অহনার হাতের আঙ্গুলগুলো কাটতে লাগলেন। অহনার গণবিদায়ী চিৎকার আমি রুম থেকে শুনতে পাচ্ছিলাম, কিন্তু গার্ডরা আমাকে বাইরে যেতে দিচ্ছিল না। অহনার ডান হাতের আঙ্গুলগুলো কেটে নেহাপু তার গার্ড দ্বারা অহনাকে হাসপাতালে পাঠিয়ে দিয়ে আমাকে টেনে গাড়ির ভেতরে এনে ছুঁড়ে ফেলেই নিজেই গাড়ি ড্রাইভ করতে করতে বাসায় এনে আমাকে টেনে নিয়ে কাজের সামনে বসিয়ে দিলেন। তারপর কাজে বিয়ে পড়ানো শুরু করলেন। বাবা কবুল বলো। হ্যাঁ, মানে সাথে সাথে নেহাপু ঠাস করে একটা চর মেরে বলতে লাগলেন, কবুল বলতে দেরি হলে এখন খুন হবে আমার হাতে। আলহামদুলিল্লাহ, এবার মা তুমি কবুল বলো। নেহাপু 1 সেকেন্ডেই 3 কবল বলে দিলেন। তারপর মেহেদি এবং ফয়সালকে বলতে লাগলেন, 10 মিনিটের ভেতরে যেন ও পাশের ঘরে থাকে, না হলে তোদের কপাল খারাপ আছে। জি আপু। তারপর নেহাপু বাসর ঘরে ঢুকতেই ফয়সাল বলতে লাগলো, চল চল, এই হারামিরে বাসর ঘরে ঢুকিয়ে দিয়ে আসি, না হলে নেহা আপু আমাদের খবর করবে। হ্যাঁ চল চল। আমাকে যদি কালকে বেঁচে থাকো তাহলে দেখা হবে। না না, আমি যাব না, আমাকে দূরে ছাড়। নেহা আপুর অর্ডার পালন করতেই হবে। আর হ্যাঁ দোস্ত, তোর স্কুলের সব খবর আমি নেহা আপুকে দিতাম। আর আমি খালি একবার তোদের বাগে পাই, তোর এই সানিয়াপুর কাছে এমন মার খাওয়ামো যে সারা জীবন মনে রাখবে। আগে তুই নিজে আজকের রাতটা বেঁচে থাক। তারপর ওরা আমাকে কোলে তুলে বাসর করে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে দিল। আমি দরজা ধাক্কাতে ধাক্কাতে চিল্লাতে লাগলাম, ফয়সালের বাচ্চা, বরদোয়া দিলাম সানিয়াপু তোরে ঘরের সব কাজ করাবে। মেহেদির বাচ্চা, তুই নিয়ম করে মন্তার হাতে 3 বেলা ঝাঁটার বাড়ি খাবি। তোমার চিল্লানো শেষ হলে আমরা কি বাসা শুরু করতে পারি সোনা? ছি 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 ছি, কি বলছেন? আস্তাগফিরুল্লাহ, আমি এখনো ছোট মানুষ। আপনি আমার মতো নিরীহ শিশুর ইজ্জত নিয়ে টানাটানি করতে পারেন না। আহগো আমার নিরীহ সোনামণি, আসো তোমাকে বড় বানিয়ে দিই। আসো শোনো, এবার খেলা শুরু করি। 3 রাউন্ডের কমে কিন্তু ছাড়বো না। বলেই আমাকে কাঁধে তুলে নিয়ে খাটে ছুঁড়ে ফেললেন। বলেই আমার শার্টটা করতে লাগলেন, আমাকে ছাড় শয়তান চেমড়ি, তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। মন দিয়ে কি আমি ধুয়ে ধুয়ে পানি খাবো? আমার তো দেহটাই চলবে। চল ফুটবল টিম বানানোর মিশন স্টার্ট। বলেই নেহা আপু নিরীহ শিশুটার উপর ঝাঁপিয়ে পড়লেন। হয়েছে, আর গভীরে যেতে হবে না। বাকিটা জানতে হলে আপনিও বিয়ে করে ফেলুন। আর আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।
তো কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভাই যারা আজে বাজে কমেন্ট করেন করতে থাকেন, সমস্যা নাই, আই ডোন্ট কেয়ার ভাই। আপনার কমেন্ট দেখারও আমার সময় নাই যারা আজে বাজে কমেন্ট করবেন। আর যারা আমার ভালোবাসার মানুষ আছেন তারা তো আসেনি। তো আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।